নর্মদে হর 3 ডিসেম্বর তারিখে ভোরবেলা লমেটা ঘাট থেকে বেরিয়ে খানিকটা হেঁটে গেলাম ধোঁয়াধার। ধোঁয়াধারের জলপ্রপাত দেখলাম। ধোঁয়াধারের তীর দিয়ে প্রথমে গেলাম, ওখানে লাল বাবা বলে এক বাবা আছেন, তো লাল বাবা আশ্রমের পাশ দিয়ে ওখানেও পরিক্রমাকারীরা থাকে। অনেকটা পথ গেলাম, তারপরে একটা গ্রাম পড়লো নর্মদে হাট। তো সেই গ্রামটার মধ্যে সব পাথরের মূর্তি তৈরি হয়। ধোঁয়াধার এলাকা থেকে প্রচুর শ্বেত পাথর পাওয়া যায়। এই শ্বেত পাথর হচ্ছে ওই মার্বেল রক্সের মার্বেল। সেগুলো কিছু কিছু জায়গায় অনুমোদিত, সরকার থেকে অনুমতি নিয়ে কিছু কিছু জায়গায় মনে হলো পেশি শক্তির ব্যবহার আছে, সেখানে খাদান কিনে নিয়ে খাদান থেকে পাথর প্রতি ঘরে ঘরে সে মূর্তি তৈরি হচ্ছে। সব চারিদিকে রাস্তাঘাট সব সাদা হয়ে আছে। তারপরে ওখান থেকে রাত্রি কাটালাম সিদ্ধকুটি বলে একটা জায়গায়। এটা হচ্ছে 3 তারিখে। তারপরে 4 তারিখে সিদ্ধকুটি থেকে বেরিয়ে বাগরই, ঘুঘুরা গ্রাম, রামঘাট, মায়ের তীর দিয়ে মোরকাটিয়া ঘাট। তারপরে সেখানে মোরকাটিয়া ঘাটে মায়ের তীরে ওখানে অনেকক্ষণ থাকলাম। স্নান, কাপড় শুকানো ইত্যাদি হলো, চা তৈরি হলো, খাওয়া হলো, বিশ্রাম হলো। তারপরে ওই নদীর তীর থেকে 4 কিলোমিটার ধরে একটা গ্রাম, তার নাম হচ্ছে ধর্তিকাছাড়, সেখানে রাত্রিবাস করলাম। তো 4 তারিখে হাঁটা হলো প্রায় 18-20 কিলোমিটার রাস্তা তিনজনের মধ্যে। এই ধর্তিকাছাড় গ্রামে একটা সমস্যা হয়েছিল, তো সে ঘটনাটা পরে যা বলছি সবাই। বাবা,
এই জায়গাটিকে বলে রামকুণ্ড। রামকুণ্ড ধারা, এখানে জলের ধারা সামনে বাধা পেয়ে গেছে, তবু ভিতর থেকে চুঁয়ে চুঁয়ে জল আসছে। তো এই জায়গাটিকে সকলে মান্যতা দেয় রামকুণ্ড নামে। এর ঐতিহাসিক কোনো গুরুত্ব আছে কি না আমার সেরকম মনে হয় না, তবে জলের ধারা, অনন্ত ধারা এই পাহাড়ের উপর থেকে চারিদিক থেকে মাটির নিচে থেকে চুঁয়ে 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 আসছে। জায়গাটি খুবই সুন্দর, উপরে উঁচু জঙ্গল, গভীর জঙ্গল, চারদিকে যেদিকে তাকাও জঙ্গল আর জঙ্গল। তো এখানে স্থানীয় গ্রামবাসীর কথা অনুযায়ী এখানে এই ধূপ জ্বালিয়ে দিয়েছি আমরা, এই ধূপবাতি জ্বলছে সুন্দরভাবে। এই ধূপবাতি জ্বালিয়েছি, ধূপকাঠি ব্যাস। এখানে এবার আমাদের আগে যাওয়ার পালা। এ হলো আজকের সকালের বালভোগ, জল খাওয়ার যাকে বলে। এটা ওই গরম আছে শেখা আটার দলার মতো, একে বলে বাটি। আর আছে এটা একটা জিলিপি, ছানার জিলিপি টাইপের, ময়দার তৈরি, কলা একটু, ভুজিয়া। খাওয়ার জল স্রেফ নর্মদা মায়ের জল, এই ডাব্বায় ভর্তি। এখানে একটা চাষিদের বানানো ঝুপড়িতে বসে আজ 10টার সময় নর্মদা মায়ের সামনে আমরা জল খাবার, মানে যাকে বলা হয় পরিভাষায় বালভোগ, ওই নিচ্ছি। আর সবার দেখালাম আমি বালভোগ। এবারে বলি ধরতি কাছাড় গ্রামের ঘটনা। ঘটনাটি দুঃখজনক, যাই হোক শুনুন সে ঘটনাটি। সন্ধ্যার মুখে এলাম ধরতি কাছাড় গ্রামে। তো গ্রামটা নর্মদা মায়ের একদম তীরেই, সেখানে একটা বড় বট গাছ আছে, সেই বট গাছের নিচে একটা আশ্রম মতো আছে, মানে শিব ঠাকুরের কয়েকটা শিবলিঙ্গ বসানো আছে। পাশে একটা খুব ছোট্ট ঝোপড়া, তার মধ্যে একটা উনুন আছে, আর একটা বড় হলঘর আছে, সে হলঘরটা তালাবদ্ধ। তো কি করা যায়, আমরা তখন বাইরের চাতালে, সেদিন ভয়ানক ঠান্ডা, তো চাতালে শুলাম। শুয়ে বিকেলবেলা আমার সাথী শিব শিবানী দুজন বলল, বাবা তো ভিক্ষা তো আনতে হবে, তুমি যাবে না আমি যাব? তো আমি বললাম ঠিক আছে আমি যাই। তা প্রথমে ভেবেছিলাম দোকান থেকে কিছু কিনে নিয়ে আসবো, তা হলো না। তো গ্রামের ভিতরে অনেকটা গিয়ে একটা ঘরে গিয়ে ভিক্ষা চাইলাম। সে মা আমাকে চাল, আলু, কাঁচা লঙ্কা, টমেটো ছিল না, তা এইসব দিল। আমি নিয়ে গামছার 2 মুড়োয় 2টো বাঁধলাম, আর সঙ্গে 4টে বড় বড় ঘুঁটে, সেটা দিলাম বগল দাবা করে। সেই বিচিত্র সেই রূপে সব জিনিসপত্র নিয়ে আসলাম মন্দিরে। ওইখানে ওরা আমার কাছ থেকে জেনেছিল, সেই বাড়ির মা আর তার ছেলে, যে মন্দিরটা তালাবন্ধ আছে, যে পুরোহিত সে কোথায় তালাবন্ধ করে বেরিয়ে গেছে, কখন ফিরবে ঠিক নেই। বললো এক্ষুনি খুলে দিন তালা, ভেঙে দিন, ভেঙে ঢুকে যান। আমি বলি আপনাদের গ্রাম, সে মন্দিরের তালাকে আমি ভাঙতে পারি? সে আপনারা যদি ব্যবস্থা করেন এই শীতের রাত্রে হতে পারে, তো তালা আমরা ভাঙতে পারবো। তারপরে সেইখানেই কাঠকুটো কুড়িয়ে এনে
এ, আহ, রাত্রিবেলা রুটি টুটি তৈরি হলো এবং সাথে সাথে একে একে দেখা গেল অনেকজন জড়ো হয়ে গেল, তার 10-12 জন। তো সেখানে যে পুরোহিত ও মন্দিরে ছিল, যে তালা মেরে রেখে দিয়েছিল, সে কিছুতেই আমাদের ঢুকতে দেবে না। আর গ্রামবাসীরা বলল যে আমরা পরিক্রমাকারীদের জন্য এই মন্দির বানিয়েছি, তুমি তালা খুলে তোমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও, এই পরিক্রমাকারীরা থাকবে। এছাড়া আরও কিছু বাজে ঘটনা ঘটলো। সেই গ্রামবাসীদের মধ্যে একজন নেশা করেও এসেছিল, সে হঠাৎ কথায় কথায় বলে বসলো, ও আমাকে বলে বসলো যে আপনি মছলিখোর, বাংলা, কলকাতা ওখান থেকে এসছেন, ঘরে ঘরে মাছ পান। আমি প্রচণ্ড রেগে গেলাম। আমি বললাম কি, দুমুঠো আটা আর আলু ভিক্ষা দিয়ে মনে করেছো যে খুব বড় হয়ে গেছো, উদার হয়ে গেছো, আর ঘর খুলে শীতের আশ্রয় দিয়েছে বলে এক্ষুনি তোমার সমস্ত ভিক্ষা ফিরিয়ে দেবো, দেখবে, দেখে গাছতলায় শুয়ে থাকবো। হ্যাঁ, এই কথা বলাতে সে ভয় পেয়ে গেল। তা অন্য যারা গ্রামবাসীরা ছিল বুঝতে পেরেছে যে কথাটা তার বলা উচিত হয়নি। আরে আমি মছলিখোর বাঙালির লোক, আর তোমরা যে গাঁজা খেয়ে এসছো সেটা বলো। তো যাই হোক, ওইখানেই ঘটনাটা মিটে গেল। আমিও আমার ক্রোধটা সম্বরণ করলাম। আচ্ছা, যাই হোক, তো রাত্রিবেলা ঘরের মধ্যেই ছিলাম, সুন্দরভাবেই ছিলাম। সকালবেলা খুব ভোরে মাঠে যেতে হয়েছিল, তো যেমন অবস্থা। তো 4 তারিখের ঘটনা এই। তা 3 তারিখ ধোঁয়াধার থেকে 4 তারিখে ধর্তি কাছাড়। ধর্তি কাছাড়টা এই জন্যে আমার কাছে গুরুত্বপূর্ণ যে এই গ্রামে প্রথম মদ খেয়ে এসে কেউ বা নেশা করে এসে আমার সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিল। যাই হোক, ঘটনাটা বেশি দিন এগোয়নি। আমি প্রতিবাদ করতে, আর আমাদের সাথে যারা 8-10 জন ছিল তারা সকলে চুপ হয়ে গেছিলো। তারা আমার মূর্তি দেখে খানিকটা স্তব্ধও হয়ে গেছিলো, এবং গ্রামবাসীরাও কিন্তু আর কোনোভাবে এ কথা বাড়াতে সাহস পায়নি। তারা ছেলেটিকে টেনে নিয়ে চলে গেছিল। তো যাই হোক, মায়ের কোলে এসে এই ধরনের ঘটনা, তো এসবগুলো হচ্ছে কি বলে, প্রাদেশিকতার নোংরা রূপ। হ্যাঁ, এ গোবলয়, ও মছলিখোর, হ্যাঁ, ও দাড়িওয়ালা, নর্মদে হর, এইসব নানা রকম আছে, সব জায়গাতেই আছে, ভালো মন্দ মিশিয়ে। তবে যে মা ভিক্ষা দিয়েছিল তার মনে তো কোনো ক্ষোভ ছিল না। তিনি খুব যত্ন করে আমাকে সব ভিক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, চাল, আলু, কাঁচা লঙ্কা অনেকটা, তারপরে 4খানা বড় বড় ঘুঁটে, যাতে আমরা আগুন ঠিক মতো জ্বালাতে পারি, কোনো রকম অসুবিধা না হয়। তো দুনিয়াটা চলছে ভালো মন্দ মিশিয়ে। এখানে আমাদের ভালোটুকু নিয়ে কারবার, আর চেষ্টা করতে হয় যতটা সম্ভব ঝঞ্ঝাট ঝামেলা এগুলো এড়িয়ে যাওয়ার। তো আজকের যে এপিসোডটা করছি, এখানে প্রধান উপজীব্য কি দেখলাম, কোথায় কোন সুন্দর জায়গা দেখলাম, এগুলো নয়। মূল উপজীব্য এই যে ভিডিওর মাধ্যমে বলছি, যেটা আমার মনে হয়েছে যে এটা জানানো দরকার, যে আমরা সাধুর বেশে ঘুরছি, আমাদেরই সংযত হওয়ার কথা, এবং মানুষজন যেটুকু আশ্রয় দিচ্ছে, যেটুকু আমাদের সহায়তা করছে, তাতে আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। অযথা বাক বিতণ্ডা, ক্রোধ, এসবগুলো সম্বরণ করে চলাই ভালো, আর কিছুটা সংযমী হওয়া ভালো। আর এই ঘরের মধ্যে আশ্রয় না পেলাম, কি আছে, বাইরে কাটিয়ে দিলাম, এতে কোনো অসুবিধা নেই। একটা শীতের দিনে না হয় কম্বল মুড়ি দিয়ে ঠকঠক করে ভগবানের নাম জপতে জপতে বসে কাটিয়ে দেবো, এটা কোনো বড় কথা নয়। নর্মদে হর। 4 তারিখ রাত্রে সিদ্ধকুটি বলে একটা জায়গায় ছিলাম। সেই জায়গাটা গ্রাম ছাড়িয়ে একদম প্রায় জঙ্গলের মধ্যে। তো যেতে সেখানে দেখলাম 2 জন সাধু থাকেন, দুটো আলাদা আলাদা ঘরে। তো আমাদের যে সাধু থাকতে দিলেন, সে জায়গাটা একদম খোলামেলা জায়গা, আর তার ইলেকট্রিকের লাইন থেকে হুক করে কিছু লাইন টানা হয়েছে, সে এত বিপজ্জনক, সে দেখার মতো। তো আমার তো ভয় লাগতে লাগলো।
যাই হোক, সেই লাইন উনি পুরানো কিছু তার দিলেন, সেই তার জুড়িয়ে অনেক হট্টাবট্টা করে তারপরে কারেন্টের ব্যবস্থা করা হলো। আর বিকেলবেলা এসে জামা কাপড় কাচা, ওখানে সেই জায়গাটা থেকে জঙ্গলের মধ্যে অনেকটা দূর নেমে একটা সরু নালা, সেই নালার জলে সমস্ত কাপড় টাপড় কাচা হয়েছে। আর অত ভোরে ওই জায়গায় আর জঙ্গলের মধ্যে আমি ঢুকবো না বলে বিকেলবেলাতেই যেটা মানে সব কিছু সেরে নিলাম। হ্যাঁ, স্নানও করে নিলাম বিকেলবেলাতে, যেন ভোরবেলা আর ডোল ডালের জন্য যেতে না হয়। তো আর রাত্রেবেলা ওখানে একটা ভান্ডারা হয়েছিল, স্থানীয় গ্রামবাসীরা এসে। তা ভান্ডারাতে যে এরকম পেঁয়াজ রসুনের কারবার থাকে আগে আমি জানতাম না, বুঝতেও পারিনি। তো এরকম কিছু কিছু ত্রুটি হয়ে যাচ্ছে। এরপর থেকে ভান্ডারা বা এই সমস্ত জিনিস এখানে ভোজন নেওয়ার আগে অনেকটা সতর্ক থাকতে হবে, জিজ্ঞাসা করে নিতে হবে কী আছে, নাহলে শুকা রুটি বা শুকা বাটি এই নেব। ভান্ডারাতে বাটি ছিল আর তরকারি ছিল। আচ্ছা, এই সিদ্ধকুটিতেও কিন্তু গাঁজার জল আছে। তো বাইরে যারা ভান্ডারা করতে এসেছিলো তারাও দেখলাম দিব্যি সাধু বাবার সঙ্গে বসে গেল। তো গাঁজা তৈরি হেনা তেনা দেখতে হলো বাধ্য হয়ে। কী করবো, কিছু করার নেই। হ্যাঁ, কিছু করার তো নেই, প্লাস হচ্ছে কিছু বলারও অধিকার আমার নেই। কারুর যদি সদ্বুদ্ধি নিজে থেকে না জানে, তাকে এভাবে 5 মিনিটের মধ্যে বশ করে তাকে এই জিনিসটা বোঝানো আমার তো অসাধ্য। তো এই 3 তারিখে তো রাতটা প্রচণ্ড খারাপ গিয়েছিল এই ওখানে ধর্তিকাছাড় গ্রামে, সেই গ্রামবাসীদের খারাপের জন্য। কিন্তু 4 তারিখটা রাতটা কিন্তু এতটা খারাপ হয়নি। ওখানে যাই হোক শান্তিতে ঘুমিয়েছিলাম, পূজা পাঠ সব কিছু। আর যারা যে কজন আমরা ছিলাম মানে পরিক্রমাকারী, তারা সকলেই ভালো মানসিকতার। সুতরাং প্রার্থনাদি বা ওই এত অসুবিধার মধ্যেও যে রাত কাটাতে আমরা কিছুই অসুবিধা বোধ করিনি। তো এইটুকুই। তো কোনো কোনো দিন যায় বিষাদের মধ্যে দিয়ে, যে ঘটনা ঘটা উচিত নয় তার মধ্যে দিয়ে। আবার কোনো কোনো দিন যায় হাসি আনন্দে, ভালো দৃশ্যের মাধ্যমে। হাজার কষ্ট থাকলেও সে কষ্ট অনুভূত হয় না। তো ভালো মন্দ নিয়েই চলতে হবে, ভালো মন্দ দিন অতিক্রম করে মায়ের কাছে পৌঁছতে হবে। কোনো অতি সুন্দর জিনিস পেলে তাতে খুব আপ্লুত হয়ে যাওয়ার কিছু নেই, আবার কিছু না পেলে তাতে ক্ষুব্ধ হওয়ার, রাগ করারও কিছু নেই। গন্তব্য আমাদের স্থির, সেই গন্তব্যের পথে সুখ আসবে, দুঃখ আসবে, কিন্তু সব সমানভাবে সেগুলোকে নিয়ে গন্তব্যে পৌঁছে যেতে হবে। এইটুকুই বলার। নর্মদে হর।